কয়টা মাজার ভাঙা হয়েছে আমি জানি না, এগুলার কি বিচার হবে না, হওয়া উচিত না খালেদ ভাই? মাজার ভাঙা হয়েছে মানে কার জানি সম্মান ঠিক রাখার জন্য আপনি কবর থেকে লোকটাকে নামায় আপনি তাকে পুরাই দিচ্ছেন, এবং সেটা আপনি ফেসবুক লাইভ করছেন, সেইটার মধ্যে থেকে আপনি আসলে ভিডিও করে বাজারে ছাড়ছেন। কার কার জানি আপনি সম্মান রক্ষা করছেন, কার কোন মানে কি বলে কোন স্পিরিট রক্ষার জন্য আপনি গিয়ে 2টা বিল্ডিং এ আগুন লাগাই দিচ্ছেন, সেটা 2টা পত্রিকা, যে আপনি এটা এটা হচ্ছে আপনার জুলাই স্পিরিট। আপনি মানে এইগুলি তো আসলে আমি জানি না, মানে এগুলি যারা করছে, যারা উস্কাইছে। এবং তবে আমি মনে করি আপনার মত তো আমি জানতে চাওয়ার আগে আমি একটু মনে করি যে আমি কিন্তু সবসময় মনে করি যে আমার রাইট প্রোটেক্ট করাটা অত একটা বড় ব্যাপার না, এটা যে কোনো প্রাণীর একটা ইনস্টিংক্ট। আমি আমার রাইট প্রোটেক্ট করতে পারি, আমি যতক্ষণ পর্যন্ত আমার বিরুদ্ধ মতের পক্ষে রাইট প্রোটেক্ট করার উদ্যোগ নিতেছি ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে একটু গণতান্ত্রিক। এইটা কি বাংলাদেশে বাংলাদেশের মানুষ কি কখনো বুঝবে যে আমার প্রতিপক্ষের রাইট আমার প্রোটেক্ট করতে হয়? তাহলে বাংলাদেশ এটা কি কোনোদিন মানুষ বুঝবে? এটা না, আমি এটাকে অন্যভাবে বলি। আমাকে একজন প্রশ্ন করেছিল যে আপনি এখন আওয়ামী লীগের ব্যাপারে তো বেশ সফট, এই আপনি একটু আগে বললেন সফট কেন? আমি একটা কথা বলি, আমার প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ারটা পড়ে যায় তখন তার প্রোটেকশন দেওয়ার নৈতিক দায়িত্ব আমার। আমি আমার তলোয়ার দিয়ে তাকে আঘাত করতে পারি না, ওটা বীরের কাজ না, ওটা কাপুরুষের কাজ। সুতরাং এখন আওয়ামী লীগের সমস্ত অধিকার রক্ষা যদি আমি করতে পারি, আমরা করতে পারি, এই সরকার করতে পারে, সেখানেই ডিফারেন্সটা হবে আপনার সাথে আগের সরকারের। এবং এই যে মাইনরিটির প্রোটেকশন নিয়ে আমি একটু বলতেছিলাম যে দীপু দাসকে উনাকে পুরায় মাইরা ফেলা হইলো, উনাকে পুরায় মাইরা ফেলা সম্ভব হইলো, উনাকে হচ্ছে মানে যেহেতু উনি মুসলমান না কোনো কিছু একটা বইলা ট্যাগ দিয়া। এইটা আপনার কি মনে হয় এটা আমরা বন্ধ হইতে দেখবো? আমরা যে যারা সংখ্যায় কম তাদেরকে আমরা প্রোটেক্ট করতে পারবো? আপনার কি মনে হয় আসলে? আমাদের খুব শক্ত একজন শাসক দরকার, এবং জিয়াউর রহমান সাহেবের মতন একজন শাসক দরকার আমাদের, যিনি ব্যক্তিগত হিসাব, লোভ, লালসা, ক্ষমতা এই সকল কিছুর ঊর্ধ্বে উঠে দেশটাকে ভালোবেসে দেশটাকে ট্র্যাকে আনার চেষ্টা করবেন, এইটুকুই আমি বলতে পারি। বারবার একটা কথা বলা হয় যে আমাদের আওয়ামী লীগের সময় মানে আগের সরকারের সময় আমরা নামাজ পড়তে পারি নাই, আমাদেরকে এই করা হয়েছে। আমার কাছে তো মানে দু একটা আমি কোনো কিছু নিয়ে তর্ক করতে চাই না, কিন্তু ঘটনা হইতেছে যে আমারে কোনো কিছু করতে দেওয়া হয় নাই, এই জন্য আমি তো আরো বেশি করে এই সময় এসে করতে দিব। এইটা কি আমাদের কোনো ক্যাম্পেইন করার কোনো কিছু বোঝানোর? আপনি তো এবার হাটে মাঠে ঘাটে ঘুরলেন, আপনার কাছে কি মনে হলো এটা কি মানুষ বোঝে? মানে বাংলাদেশের যে গ্রামগুলির কথা আপনি বললেন, সেই গ্রামের মানুষেরা কি তাদের মানে অন্য ধর্মের ভাইদের বা অন্য বিশ্বাসের মানুষদের প্রোটেক্ট করে? আমি আমার এলাকায় দেখেছি একেবারে সাধারণ মানুষ কিন্তু স্বচ্ছ এবং পরিষ্কার এবং তারা সৎ। আমার এলাকায় সন্ধ্যা হলেই নিয়মিত ওয়াজ হবে, হ্যাঁ, তারপরে 9টা 10টা থেকে রাত্র 3টা পর্যন্ত কীর্তন হবে, একেবারে আওয়াজ করে। আমার বাসা থেকে তো আমি বল্লাবাড়ির কীর্তন প্রতিদিন শুনি এবং আমার খুব ভালোও লাগে। রাত্র 2টা 3টা পর্যন্ত কীর্তন হবে। আর এই যে আপনার ওই অক্টোবর মাস থেকে শুরু হবে ফেব্রুয়ারি পর্যন্ত বাউল মেলা। গত বছর মেলা বন্ধ করছিল, আমি গিয়ে পিটায়া মেলা আবার শুরু করেছি। সো মানে ওখানেও আমাকে চিৎকার করে মানে লাঠি হাতে যেতে হয়েছে, এন্ড আই ওয়েন্ট দেয়ার। ওকে, তো আমি মেলা আমার এখানে কোনোভাবেই বন্ধ হতে দেব না। মেলাও চলবে, ওয়াজও হবে, কীর্তনও হবে। হাফিজুল ইসলাম শাওন উনি বলতে মন্ত্রণালয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত আর আমেরিকার নিয়ন্ত্রণে কথাটা। আমি যদি মানে এটা নিয়ে আপনার মন্তব্য, আমার মন্তব্য আমি করি, যদি খলিলুর রহমান মানে ইন্ডিয়া বা আমেরিকার লোক হয়ে থাকেন, আমি এইটার জবাবদিহি দাবি করি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এটা ইন্ট্রোডিউস করছেন ওনারে, এবং উনার ছেলে সেটা ওনার জানা উচিত ছিল, এবং উনার এটা বোঝা উচিত ছিল হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা, তারপরে গিয়ে হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টা যেটা দরকার। মানে আপনি কি মনে করেন আসলে এই যে এই প্রশ্নটা আমি ইচ্ছা করলে এড়াই যেতে পারতাম, কিন্তু এটা আসলে একটা প্রশ্ন, তাই না? মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে কেন, এবং এইটা যদি হয় তাহলে তো আমাদের কপালে দুঃখ আছে।
আরেকটা হইলো যে আপনি কোনো রাজনৈতিক দল করবেন কিনা, অনেক প্রশ্ন আসছে সেটা। এটা যদি আপনি এটা বলেন যে আপনি একটা আলাদা রাজনৈতিক দল করার ইচ্ছা আপনার আছে কিনা? আপাতত নেই। এইটার কারণটা একটু বলবেন যে আপনি কেন রাজনৈতিক দল না করে একটু ইন্ডিভিজুয়াল জায়গা থেকে জিনিসটা আপনি চিন্তা করতেছেন? এটা আপনি এলাকার আপনার আপনার কথা শুনেও কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনার চোখের সামনে আপনার গ্রাম, আপনার কনস্টিটিউয়েন্সি এটা ভাসতেছে। এটার কারণটা কি? মানে মাত্র আসছেন সেখান থেকে ওদের কথা খুব জলজল করবে। মানে সারা দেশের প্রেক্ষিতে আপনি কিছু করতে চান না। এই মুহূর্তে না, কেন না আমি হুম, আপনাকে বলি, ৫ই অগস্টের পর আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম একটা হুম। নতুন ধারার রাজনীতি, তাই না? না। কি দেখলাম? চাঁদাবাজিতে গিয়ে সেটা শেষ হলো। হুম, হুম, ১০ লাখ টাকা চাঁদাবাজি, না দিলে মব, হুম, হুম, তৌহিদি জনতা গিয়ে মেয়েরা মাথায় ওড়না হুম, দিল না দিল না হুম, এটা নিয়ে চেঁচামেচি। এটাতে তো দেখলাম আমরা, হুম, তাই না? হুম, হুম, আমি আপনাকে বলি, দেশে আজকের এই অবস্থার পেছনে আমাদের আত্মীয় স্বজনদের অনেক দায় আছে, এটা আমি সবসময় বলি। হুম, কিরকম? শিক্ষিত মধ্যবিত্ত বলতে যেটা বোঝায়, হুম, কালচার্ড এডুকেটেড মিডল ক্লাস, হুম, 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 তারা একটা বড় অংশ ব্রেইন ড্রেইন হয়ে দেশের বাইরে চলে গেছে। হুম, কোনো নাই, আমার পরিবারে আমি আর হুম, আমার আম্মা, হুম, আম্মার বয়স ৯০ আর হুম, আমি, হুম, সেই যে গত ৬০-৭০ বছর ধরে তারা বিদেশে পাড়ি জমানো শুরু করলেন শীতের পাখিরা, হুম, ওনারা কিন্তু আর দেশমুখী হলেন না। হুম, ওখানে ওনারা নিরাপদ জীবনযাপন করছেন। হুম, এখন বাংলাদেশে যারা রাজনীতিতে আসতে চাচ্ছে বিশেষ করে, তাদের ওই ভয়াবহ লোভের ক্ষুধা, ওই আগুন আমার পক্ষে মেটানো সম্ভব না। ওই দলের পরিণতি আরেকটা হুম, এরকমই হবে। হুম, ও সুতরাং আমি ভাই আমার এলাকার মানুষকে নিয়ে ওদের জন্য আমি কাজ করতে চাই। আমার ওকে, অত বড় স্বপ্ন না, আমার ওকে। স্বপ্ন ছোট। আম, সে- পাঠকদের প্রশ্ন থেকে এইটা একটা প্রশ্ন, এটা আমার মনেও এই প্রশ্নটা ছিল যে শিক্ষা ব্যবস্থা বা পাঠ্যক্রম, পড়ার বই যেভাবে শেখানো হইতেছে, এইটা আপনি কিরকম দেখেন? মানে এটা তো একটা মেসিভ সংস্কার হওয়া দরকার, কিন্তু আমরা দেখতেছি যে এইটা সংস্কার হওয়ার সময় এটাকে একটা পলিটিক্যাল লেন্সে দেখা হচ্ছে। মানে 2026-এর লেন্সে না, এটা যুক্তির লেন্সে না, এটা পলিটিক্যাল লেন্সে। মানে যেই সরকারের যখন যেটা তখন মানে মনে হইতেছে আমার এটার সামনে আনা দরকার, আমার এটাকে গ্লোরিফাই করা দরকার, এটাই করাচ্ছে। আপনি কি মনে করেন এর থেকে মুক্তি পাবে বাংলাদেশ? মানে এই সরকারকে এটার দিকে মনোযোগ দিবে? মানে শিক্ষামন্ত্রী একজনকে করা হয়েছে, তার সম্পর্কে সবচেয়ে বড় কথা তিনি দৌড়ায় দৌড়ায় নকল সংসদে ধরতো, কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থা মুখস্থ করেই করেন। মানে শিক্ষা ব্যবস্থা আপনি যেটা শিখলেন এটা কি শিখতেছে? পাঠ্যক্রমের অবস্থা বা আমরা যেগুলি পাঠ করতেছি তো ভয়াবহ অবস্থা এইটা। আমাদের এই সরকারকে ফেসবুক দিকে তাকিয়ে দেশ চালালে চলবে না। ওকে। হ্যাঁ, পপুলিস্ট অ্যাপ্রোচের দিকে গেলে হবে না। আমার মনে হয় দেশে এখনো শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা কাজ করেন, অভিজ্ঞ হুম, এক্সপার্ট আছেন, হুম, ওনাদের সঙ্গে বসে পুরো কারিকুলামটা রিভিউ করা দরকার। হুম, হুম, পুরো শিক্ষা, যেমন আমি, আমার যেহেতু বাসায় কোনো হুম, শিক্ষার্থী নাই, আমি হুম, বলতে পারবো না, কিন্তু আমার কর্মীরা হুম, অনেক সময় বলে হুম, যে আপা কিছু তো পড়ে না, হুম, ও সারাটা দিন ঘুমায়, কালকে নাকি পরীক্ষা, হুম, একটু মোবাইলে কি দেখে পরদিন গিয়ে পরীক্ষা দেয়, হুম, মোবাইল ছাড়া নাকি আজকাল বাচ্চারা পড়াশোনা হয় না। হুম, হুম, সো এইভাবে তো আসলে আপনি বিশ্বমান তো দূরের কথা, আপনি তো জাতীয় মানই শুদ্ধভাবে বাংলা, ইংরেজি বাদ দিলাম, ইংরেজি হয় না, হুম, শুদ্ধভাবে বাংলায় 4টা লাইন হুম, একটা বিএ পাশ করা ছেলে লিখতে পারে না। রাইট, আমি লিখতে দিয়ে রাইট। ধাক্কা খেয়ে আপনাকে বলতেছি। না, আমি 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 তো সাংবাদিকতা লোক হিসাবে আমার তো দেখছি যতদিন এটা লেখার ছিল হ্যাঁ, 3টা শুদ্ধ বাংলা বাক্য পরপর লিখতে পারে এরকম লোকের সংখ্যা তাই কম। না? হুম, কোথায় দাড়ি দেয়, কোথায় হুম, কমা দেয়, আমি হুম, কিছু হুম, বুঝি না, হুম, অর্থ দাঁড়ায় না। তো আমার মনে হয় পুরো ব্যবস্থাটা আবার আমাদের ঠান্ডাভাবে ঢেলে সাজিয়ে শুরু করতে হবে। যে ডিম ভাজি, এগুলো নিশ্চয়ই জরুরি। ডিম ভাজি হুম, হুম। জানতে হবে আপনাকে, জীবনে চলতে হলে খাওয়া দাওয়া করতে হবে। কিন্তু ওইটা যেন আপনার শিক্ষা ব্যবস্থার ফোকাস না হয়। না, আমি আপনাকে আসলে আরো অনেকক্ষণ আগে শেষ কথা বলে তারপর দর্শকদের এটা আমি আসলে ভালো দেখতে পাচ্ছিলাম না, পরে দেখার পরে তারপর অনেকগুলি প্রসঙ্গ আপনার কাছে কিন্তু বাংলাদেশের দর্শকদের অনেক রকম অনেক বিষয় নিয়ে আসা আছে। আপনি সারা দেশের একটা দল করবেন কিনা, আপনি বিএনপিতে আবার যোগ দিবেন কিনা, আপনার আসলে পলিটিক্যাল ভবিষ্যৎ, আপনি শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি কি মনে করেন, আপনি ধর্ম ব্যবস্থা নিয়ে আপনি কি মনে করেন। আমার শেষ প্রশ্ন দর্শকদের এই প্রশ্ন থেকে এটা করা, মানে দর্শকদের প্রশ্ন থেকে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন আসলে মানুষে মানুষে যেটাকে আমরা হারমোনি বা একটা
আম, এটাকে কি বলবো, পারস্পরিক সৌহার্দ্যবোধ আনতে হলে আসলে কি করতে হবে? মানে আমি আপনার কাছে একটু জানতে চাই যে আমরা শুনতে পাচ্ছি মানে কোনো একটা পাখি এসে আমাদের বলে যাচ্ছে যে আপনাকে আপনাকে ডেপুটি স্পিকার করা হবে, আপনাকে কোনো একটা মন্ত্রী হওয়ার অফার দেওয়া হইতে পারে, বিএনপি নানাভাবে চায়, যেটা আপনি আসলে একটু বলতেছিলেন যে ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক, এগুলি কি আপনি পাইতে শুরু করছেন, বিবেচনা করতে শুরু করছেন, এগুলি আপনি কিভাবে ভাবতেছেন আমি আসলে? কিছুই পাই নাই। আচ্ছা, ইলেকশনের আগে পেয়েছি, আচ্ছা, ইলেকশনের পরে আর আমি ইলেকশনের আগে, জানি ইলেকশনের না। পরে। আচ্ছা, যদি আমি এরকম বলি যে আপনি যেহেতু স্বতন্ত্র, আপনার জন্য কিন্তু জামায়াত এনসিপি জোটের জায়গাও উন্মুক্ত। তো আহ, যেহেতু এইবার এসে এটা আবার খুব বেশি শুনতেছে যে এটা আদর্শের জোট না, এটা হচ্ছে একটা নির্বাচনের জোট, একটা মোর্চা, সেই ক্ষেত্রে কি আপনি ওইটা বিবেচনা করবেন যে মানে জামাতে ইসলামী এনসিপি জোট, সেইটাও আপনি না। আপনি বিবেচনা করতে রাজি না? আপনার রাজনীতিটা, যদি বলি যে আপনার রাজনীতিটা কি ধরনের রাজনীতি হবে, মানে আপনি কি সবকিছু, মানে আপনি কি বিএনপি রাজনীতিটা করবেন, যেটা হচ্ছে আপনি দীর্ঘদিন টেলিভিশন আপনি বলতে চেয়েছেন যে আপনি বিএনপি রাজনীতির স্কুলের একজন আহ, মানে আমি বলবো যে একজন সাংঘাতিক রকমের সুন্দর করে বলা আলোচকও বটে, জাতীয়তাবাদ থেকে শুরু করে মানে সব মানুষের সব দলের জন্য একটা বহু দল বহু মতের যে একটা ধারণার রাজনীতি, বিএনপি যেটা রাষ্ট্রপতি জিয়া মানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা করেছেন, সেই রকম আপনার রাজনীতিটা কি হবে আসলে? আপনি কি আওয়ামী লীগের রাজনীতি করবেন, বিএনপি রাজনীতি করবেন, সমাজতন্ত্রের রাজনীতি করবেন, নাকি জামাত ইসলামের রাজনীতি বা ধর্মের রাজনীতি করবেন? মানে এটাকে রুমিন আপনি ঠিক করছেন? ফারহানার রাজনীতি করব। সেইটা কিরকম, সেটা কি আপনি ভাবছেন? হ্যাঁ, ভেবেছি। আচ্ছা। জাতীয়তাবাদ তো ডেফিনেটলি, হুম, এটা তো আমার পরিচয়। হুম, হুম, এবং আমার কাছে সবার আগে বাংলাদেশ, কিন্তু সবার জন্য বাংলাদেশটা খুব জরুরি। হুম, আমাদের এখন সবার জন্য একটা বাংলাদেশ করতে হুম, হবে। হুম, আমরা গত 17 বছর প্রচুর হুম, বিদ্বেষ এবং বিভেদের রাজনীতি দেখেছি। হুম, ডিভাইড অ্যান্ড রুল, হুম, ডিভাইড অ্যান্ড রুল, হুম, ডিভাইড অন দ্য বেসিস অফ মুক্তিযুদ্ধের চেতনা, হুম, ডিভাইড অন দ্য বেসিস অফ কোন এলাকা। হুম, এত ডিভাইডেশন আর বাংলাদেশ নিতে পারবে না। হুম, হুম, ছোট হুম, দেশ, ঘনবসতি, সবার জন্য বাংলাদেশ খুব জরুরি। এক। দুই হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। ওয়েলফেয়ার পলিটিক্স ডিফিকাল্ট বলেই মানুষ কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্সের যে আইডেন্টিটি পলিটিক্সটা বেশি পছন্দ করে, হুম, বেশি চলে। বিশেষ করে আমাদের মতন দেশে, সাবকন্টিনেন্টে, হ্যাঁ, ধর্মের কার্ড বেশি চলে, জাতীয়তাবাদের কার্ড বেশি চলে। কিন্তু আমার মনে হয় যে ওয়েলফেয়ার পলিটিক্সটা নিয়ে কথা বলার খুব জরুরি সময় এটা। এবং আমি ওয়েলফেয়ার পলিটিক্সটা আমি আমার ছোট্ট কনস্টিটিউয়েন্সি দিয়ে শুরু করব, এবং আমি এই কঠিন পলিটিক্সটাকেই আমি নার্চার করব, নারিশ করব, এবং এটাকেই আমি স্টাবলিশ করার চেষ্টা করব। ওকে। আপনার কাছে কি মনে হয় যে আপনি এইটা করতে গেলে আপনার বড় চ্যালেঞ্জ কোন দিক থেকে আসতে পারে? যেমন আমরা আমরা কিন্তু যদি সাদামাটা ভাষায় বলি যে এই ১৫ মাসে আপনি কিন্তু অনেকভাবে আক্রান্ত হয়েছেন। সামাজিক মাধ্যমে আক্রান্ত হয়েছেন, সামনাসামনি আক্রান্ত হয়েছেন। আপনার আচরণের জন্য, আপনার বকাঝকার জন্য, আপনি অনেক গালাগালি দেওয়ার জন্য আপনি আক্রান্ত হয়েছেন। কিন্তু বেসিক্যালি আপনাকে কিন্তু আক্রমণ করা হয়েছে। আপনি আক্রমণ থেকে মুক্ত ছিলেন না। সেই আক্রমণের শিকারটা আপনি আসলে কয়েকটা জিনিসের কারণে এটা হইছেন। এটা কিন্তু একদম যে কারণ আপনি নারী, কারণ আপনি হচ্ছেন অনেক বেশি স্বাধীনচেতা, কারণ হচ্ছে আপনি সব মানুষের সমান অধিকারের কথা বলেন, কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠী। এইটা আপনি এখন কেমনে অতিক্রম করবেন? বাংলাদেশের মানুষ তো মনে হয় আপনার বিপরীত স্কুলটাই চায়, নাকি? সোশ্যাল মিডিয়া দেখলে এরকম মনে হয়। এটা মনে হয়। হ্যাঁ। এটা আমি আরেকটা জায়গায় আমার হুম, আলোচনা করেছি আমি, যে হুম, আমরা না নয়েজি পিপল দেখি চারপাশে, হুম, হুম, কিন্তু ওরা কিন্তু সংখ্যায় কম। হুম, হুম, হ্যাঁ, মেজরিটি কিন্তু আপনি দেখবেন, এই যে আমি বললাম সবার জন্য হুম, বাংলাদেশ, হুম, হুম, সবাইকে নিয়ে বাংলাদেশ, হুম, এটাই কিন্তু মেজরিটি মানুষ পছন্দ করে, হুম, কিন্তু বলে না। হুম, সুযোগ দেন, ব্যালটে কিন্তু বলে দিচ্ছে, হুম, ব্যালটে কিন্তু তারা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। হুম, সো মানুষ যারা ফেসবুকে অনেক হইচই করে, হুম, তাদেরকে দেখি বলে আমরা মনে করি তারাই বোধহয় ডমিনেন্ট ফোর্স, হুম, তারাই বোধহয় মেজরিটি। বাট নো, হুম, মেজরিটি পিপল হচ্ছে সাইলেন্ট। হুম। তারা সুযোগ পেলে তাদের মতামতটা চুপে চাপে ভোটে দিয়ে দিবে, কিন্তু অত শোরগোল তারা ফেসবুকে করবে না। আচ্ছা, ফারহানা, আপনি, আমি জানি না আপনি কতটুকু বলতে পারবেন, আপনি এই যে ধর্ম, মাথায় কাপড় দেওয়া,
আলাদা একটা চেহারা, এটাকে আপনি ভোটের মাঠে কেমনে ডিল করলেন? এবং যেখানে এখানে একজন খুবই বয়স্ক ক্লেরিক ছিলেন এখানে, যিনি খুব জনপ্রিয় ওয়াজ করার জন্য, তিনি জনপ্রিয়, তার ব্যয় জনপ্রিয়, মানে উনারা অনেক পারিবারিকভাবেই অনেক জনপ্রিয়, এটাকে আপনি কিভাবে ডিল করলেন? মানুষ আপনাকে জিজ্ঞেস করে নাই যে মা তুমি ভোট চাইতে আসছো কিন্তু তুমি তো আমাদের মতো না, না, এরকম বলে নাই? একদম না, শিওর বলে নাই? একদম না খালেদ ভাই। এটা কেমনে সম্ভব? মানে ওইখানে তো আমরা শুনছি যে তারা না 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 না, না, একদম না খালেদ মানে ভাই, আমাদের একদম বয়স্ক মা খালারাও বলে নাই? কেউ বলে নাই। খালেদ ভাই, হ্যাঁ আমরা না আসলে ফেসবুকের ওয়ার্ল্ডে থাকতে থাকতে আমরা হ্যাঁ মনে করি ওটা রিয়েল। হ্যাঁ না না খালেদ ভাই, বট আইডির রাজত্ব ফেসবুকে। আমাদের গ্রামের যে সাধারণ মানুষ, হুম গরিব মানুষ যারা, হুম, আহ, খেটে খাওয়া। খাওয়া মানুষ যারা, ওরা অনেক উদার মনের, হুম অনেক স্বচ্ছ এবং হুম। অনেক স্পষ্ট ওদের চিন্তা। ওরা কিন্তু আমাদের মতো এত কনফিউজড না। আমার যে গ্রামের ভাই খুবই মুসল্লি, যার সাদা দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, উনি আপনাকে কি করে, মানে মানে উনার উনা উনা উনি আপনাকে বা আপনি উনাকে কি করে ডিল করলেন, বা উনি আপনাকে কি বললো ইলেকশনের সময়? ভালো, একদম খুবই স্বাভাবিকভাবে আমি ওনাকে বলেছি যে ভাই এবার ভোটটা আমাকে দিয়েন, হুম একটু চেষ্টা করি 5 বছর, না হুম পারলে আর আসবো না আপনাদের কাছে। হুম। আচ্ছা, এবং দিয়েছে দিয়েছে তার প্রমাণ তো হ্যাঁ, 70,000 দেখলাম। ভোট পেয়েছেন আপনি। না, সব 1,17,18,000, 1,18,000 ভোট পেয়েছেন আপনি। 46,000 মানে কত, 24,000 ভোটের ব্যবধানে জিতেছেন। 38,000। 38,000 ভোটের ব্যবধানে জিতেছেন। আমার 1,18,000 আপনি ভোট পেয়েছেন, কিন্তু এটা একটা, কিন্তু আপনি কিন্তু একটা, মানে কি বলে যে একটা গবেষণার, কারণ বাংলাদেশে যখন আমরা শুনতেছিলাম যে বাংলাদেশ ধীরে ধীরে আসলে অনেক বেশি মৌলবাদের নিগড়ে, অনেক বেশি ওইটার মধ্যে, তো আপনি একটা প্রত্যন্ত অঞ্চলে, যেটা বর্ণনা আপনি নিজে দিচ্ছেন, সেখানে আপনি এটা ফিল করতেছেন যে এইটা, মানে আমার মতে যে কোনো একজন ক্লেরিক, যে যখন পাকিস্তান আমলে ফাতেমা জিন্নাহ ভোটে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট পদে, আর ওইদিকে দাঁড়াইছিলেন হচ্ছে আইয়ুব খান, তো ওই ক্লেরিক বলছিলেন যে আইয়ুব খানের পুরুষ হওয়া ছাড়া আর কোনো গুণ নাই, আর ফাতেমা জিন্নাহর মেয়ে হওয়া ছাড়া আর কোনো দোষ নাই। আপনি এই দোষ কেমনে কাটাইলেন? মানে একটা মজার ঘটনা বলি। হ্যাঁ আমি তো টিপ দেই সব হ্যাঁ সময়, তো এলাকাতেও দেই। হ্যাঁ তো আমার সাথে একটা ছোট্ট ছেলে থাকে। হুম ও এসে একদিন সকালবেলা আমার পা চেপে ধরছে, হুম হুম আম্মা পা ছাড়বো না। হুম আমি বলছি, কি হয়েছে বল, কি কিছু করছিস তুই? না কিছু করি নাই। তো বল না, তুই কি বল না। হুম। আম্মা টিপটা দিয়ে বাইরে না। তারপরে তো আমি বলছি, বাবা আমি এইটাই বাবা, হ্যাঁ আমাকে এইভাবেই নিতে দে। হ্যাঁ মানুষ যদি আমাকে নেয় এইভাবেই নিবে। আমার কাজের মধ্যে দিয়ে আমি টিপ দিলাম কি দিলাম না, এইটা যেন মানুষের মানে হুম প্রথমে মাথায় না আসে। আমার কাজটা করতে দে তুই, হুম দেখ মানুষ দিবে। সে তো আর আমার পাছায় না, হুম আম্মা আপনি হাইরা হুম যাবেন, আম্মা আপনি হুম, দিয়েন না, আম্মা আপনি দিয়েন না। কি হলো? হ্যাঁ। মানুষ তো তাকালো না, মানুষ তার ভালোটা কোথায় বিশ্বাস করতে পারে সেটা সে ঠিকই বুঝলো। আপনার কি মনে হয় যে আমাদের মেয়েরা কি, মানে আপনার ফাইটটা তো সবার পক্ষে করা সম্ভব না, কিন্তু আমাদের আসলে এরকম একটা পৃথিবী করতে হবে, এরকম একটা দেশ করতে হবে যে আমাদের মেয়েদের এত কঠিন ফাইট না করতে হয়। আপনি কি এটার ব্যাপারে আশাবাদী? এটা আমার প্রায় শেষ প্রশ্ন। আমি এখনো খুব আশাবাদী না। কেন হ্যাঁ আশাবাদী না আপনাকে বলে শেষ করি। জামাতে ইসলাম 0% মেয়েকে নমিনেশন দিয়েছে। হুম জামাতে ইসলাম এটা পরিষ্কার বলেছে, তারা নেতৃত্ব পর্যায়ে নারী দেখতে চায় না, হুম এটা তাদের দলের পলিসি না। হুম যেই মেয়েরা এটা মেনে নিয়ে জামাত করেছে তাদের ব্যাপারে আমার পূর্ণ শ্রদ্ধা আছে, কারণ অন্তত এখানে এই ট্রান্সপারেন্সিটা আছে। যারা যাচ্ছে তারাও জানে যে তারা আমির হবেন না, হুম সেই অ্যাসপিরেশন, আশা আকাঙ্ক্ষা কোনোটাই তাদের মধ্যে নাই। হুম কিন্তু আপনি যখন একটা লিবারাল পলিটিক্সের কথা বলবেন, হুম আপনি যখন মুখে বলবেন নারী পুরুষ সমান, কিন্তু নমিনেশন দেওয়ার সময় পিতৃকোটা বা স্বামী কোটায় 3% দিয়ে থামবেন, সেটা তো একটা মানে সাদা সাদা চোখের মুনাফেকি। এই মুনাফেকি জানলে তো আমার মতো মেয়ে যেতাম না। হুম 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 এই মুনাফেকিটা বাংলাদেশে বন্ধ হওয়া দরকার। হুম। আচ্ছা, এই প্রশ্নের একটা লেজও করি আর কি, সেইটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ক্ষেত্রে তো আমাদের এই ব্যাপারটা অনেক বড় আশা ছিল যে আমাদের মেয়েদেরকে আমরা, মানে এই এত ফাইট এত কিছু আর করতে হবে না, তারা দুই দুই একটা ভালো কাজও করছে, ফুটবল খেলার আয়োজনটা তারা নির্বিঘ্ন হইতে দিছে, কিন্তু এমন অনেক কিছু করছে বা এলাও করছে যেটা আসলে চিন্তাও করা যায় না।